আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, খুব সহজে সহিশুদ্ধ করে কোরআন পড়া শেখার জন্য দুইটি নিয়মে আপনারা প্রতিটি লাইন বা প্রতিটি আয়াত পড়ার চেষ্টা করবেন। যদি আপনারা প্রতিটি লাইন বা প্রতিটি আয়াত দুইটি নিয়মে পড়ার চেষ্টা করেন তাহলে খুব সহজে সহিশুদ্ধ করে কোরআন মাজিদ শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন আমরা শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। এখানে দেখুন, এখানে লেখা আছে আয়াতুহা। এটার আয়াত মানে এই সূরা বাকারা, এটা হলো সূরা বাকারা। যেখানে দেখুন সূরাতুল বাকারাতি মাদানিয়া, এখানে এই সূরা বাকারা এটি মাদানী সূরা। আর এই সূরা বাকারার আয়াত সংখ্যা এখানে লেখা আছে 286 আয়াত। এই সূরা বাকারার মধ্যে কয়টি আয়াত আছে? 286টি আয়াত আছে। এখানে আয়াত সংখ্যা লেখা আছে। তারপরে এখানে দেখুন, এখানে লেখা আছে 2। এই সূরা বাকারা এটা কোরআন মাজিদের সিরিয়াল অনুসারে দ্বিতীয় সূরা। আর এ পাশে যে সংখ্যাটি লেখা আছে নাজিল হওয়ার ক্ষেত্রে এই সূরা বাকারা 87 নম্বরে নাজিল হয়েছে, সেই সংখ্যাটি এখানে লেখা আছে 87। রুকু আতুহা, এই সূরা বাকারার মধ্যে 40টি রুকু আছে। এখানে আরবি ভাষায় 40 লেখা আছে। এখানে টাইপোগ্রাফি স্টাইলে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে। তো সম্পূর্ণ কোরআন মাজিদের মধ্যে এভাবে আপনারা লেখা দেখতে পাবেন না, এখান থেকে এটা আমাদের শেখার দরকার নেই। সম্পূর্ণ কোরআন মাজিদের মধ্যে আপনারা এভাবে দেখতে পাবেন। তো শুরুতেই বলেছিলাম যে প্রতিটি লাইন বা প্রতিটি আয়াত আপনারা কিভাবে প্র্যাকটিস করবেন, কিভাবে প্র্যাকটিস করলে বা কিভাবে অনুশীলন করলে খুব সহজে সহিশুদ্ধ করে কোরআন পড়া শেখা যায়, এটা প্রথমে আমরা শিখব। দেখুন আমি কিভাবে পড়ছি। আলিফ লাম মিম। প্রথমে শুনবেন যে কিভাবে আমি পড়ছি, তারপরে আপনি বলবেন। আগে থেকেই বলতে যাবেন না। যদি আপনি আগে থেকেই শিখতে যান বা পড়তে যান সেক্ষেত্রে আপনার জন্য শেখাটা খুব হার্ড হবে বা কঠিন হবে। এজন্য প্রতিটি লাইন আগে শিক্ষকের কাছ থেকে শুনবেন যে কিভাবে তিনি পড়ছেন। তারপরে এই লাইনটি আমি কিভাবে পড়ছি খেয়াল করুন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এভাবে। তারপরে আপনি দেখবেন এই লাইনটি বা এই আয়াতটি ভেঙে ভেঙে পড়তে পারেন কিনা। প্রথম যে নিয়মটি সেটি হলো প্রথমে সম্পূর্ণ আয়াতটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এভাবে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এভাবে শিক্ষকের কাছ থেকে প্রথমে শুনবেন। তারপরে শিক্ষক বা ওস্তাদ কিভাবে ভেঙে ভেঙে পড়ছেন সেটাও দেখবেন। এটা হলো দ্বিতীয় নিয়ম, খেয়াল করুন। লি কাল, এটা হবে কাল। এই কাফ হরফটি বা এই কাফ অক্ষরটি এই লাম অক্ষরটিকে ধরবে। কিভাবে? কাফ লাম জবর কাল, মাঝখান থেকে এই আলিফটি পড়া যাবে না। প্রথমে এখানে টান দিতে হবে। টান দিতে হবে কেন? খাড়া জবর এসেছে, এরকম। তারপরে যখন লি বলবেন, লি কোনো টান হবে না। তারপরে এই কাফ এই লামটাকে ধরবে কাল, এখানেও কোনো টান হবে না, এটা খেয়াল রাখতে হবে। এটা কিভাবে কাল হলো? কাফ লাম জবর কাল, এভাবে। তারপরে এটা হবে কি, এটা হবে তা, টান দিতে হবে এখানে। এই যে এখানেও খাড়া জবর এসেছে, এজন্য টান হবে। তারপরে এখানে হবে বু, এই অক্ষরটির উচ্চারণ হবে এরকম বু। বু কিভাবে হলো? মনে মনে বানান করে দেখবেন যে বু কিভাবে হলো। বা পেশ বু। তারপরে এটা হবে লা। লা কিভাবে হলো? লাম আলিফ জবর লা, রই, এই র হরফটি এই ইয়া হরফটিকে ধরবে এভাবে, র ইয়া জবর রই। অথবা আপনি এভাবেও পড়তে পারেন, র ইয়া ফাতহা রই, বা জবর বা, রই বা। এখানে আমরা একটি
মুআনাকাহ দেখতে পাচ্ছি। মুআনাকাহ কি জিনিস? এখানে দেখুন 3টি ডট বা 3টি ফোঁটা এর মতো। তো এটাকে বলা হয় আরবি ভাষায় মুআনাকাহ। মুআনাকাহ মিন হলো শর্ত। যদি আপনি এখানে স্টপ করেন তাহলে এখানে স্টপ করতে পারবেন না। আবার যদি আপনার নিয়ত থাকে যে আমি এখানে স্টপ না করে এখানে স্টপ করব বা এখানে থামব, এখানে অক্ফ করব, সেটাও করতে পারেন। যে কোনো একটি জায়গায় আপনার অক্ফ করতে হবে বা থামতে হবে। তো আমরা এখানে এটা কিভাবে পড়লাম? রই বা। এটা কিভাবে রই হলো? র ইয়া জবর রই, বা জবর বা, রই বা। যদি আমরা এখানে ওয়াকফ করি বা থামি তাহলে এভাবে পড়তে হবে রইব, এরকম রইব। যদি আমরা এখানে ওয়াকফ করি সেক্ষেত্রে একটি নিয়ম এখানে আছে। নিয়মটি হলো মাদ্দে লিন তৈরি হয়। মাদ্দে লিন কীভাবে পড়তে হয়? যে অক্ষরের উপরে বা যে হরফের উপরে থামা হবে সেই অক্ষরের আগের অক্ষর যদি ইয়া আসে অথবা ওয়াও আসে, এই বার উপরে আমরা থেমেছি বা অক্ফ করেছি, তো এই অক্ষরটির আগের অক্ষরটা হলো ইয়া। ইয়ার উপরে যদি সাকিন আসে অথবা ইয়া এর জায়গায় যদি ওয়াও থাকতো এখানে, সেই ওয়াওয়ের উপরে যদি সাকিন আসতো তাহলেও টান হইতো। তো যে অক্ষরের উপরে বা যে হরফের উপরে থামা হবে সেটার আগের অক্ষর যদি ইয়া সাকিন হয় অথবা ওয়াও সাকিন হয়, এবং ওয়াও সাকিন অথবা ইয়া সাকিনের আগের অক্ষরের উপরে যদি জবর আসে, তাহলে একালিফ টেনে পড়াকে মাদ্দে লিন বলা হয়। তো মাদ্দে লিন মনে থাকুক বা না থাকুক, যদি এরকম কোথাও আসে টেনে পড়তে হবে। এটা আপনাদেরকে মনে রাখতে হবে। কিভাবে মনে রাখবেন? যে অক্ষরের উপরে থামা হবে সেটার আগের অক্ষর যদি ইয়া সাকিন হয় অথবা ওয়াও সাকিন হয়, এর আগের অক্ষরে যদি জবর আসে তাহলে টেনে পড়তে হবে। এই টেনে পড়ার বিষয়টি মনে রাখলেই হবে। তো মাদ্দে লিন এই নিয়মটির ক্ষেত্রে একালিফ পরিমাণ টান দিতে হয়। আর একটি গুরুত্বপূর্ণ কথা এখানে আছে, সেটি হলো মাদ্দে লিন একালিফের জায়গায় 3 আলিফও টানা জায়েজ আছে বা বৈধ আছে, এটা করা যাবে। তো যদি আমরা এখানে অক্ফ করি বা থামি তাহলে এভাবে পড়তে হবে রয়বে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হলো এখানে কলকলাও করতে হবে। যেহেতু কলকলার হরফ এখানে এসেছে। কলকলার হরফ কয়টি? 5টি। কফ, ত, বা, জিম, দাল। এই 5টি হরফের যে কোনো একটি হরফ যদি কোথাও আসে, উপরে যদি সাকিন আসে, সেখানে কলকলা করতে হয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো যেখানে সাধারণত অক্ফ করা হয় সেই অক্ষরের উপর মনে মনে একটা সাকিন চলে আসে। এরকম একটি সাকিন চলে আসবে এখানে মনে মনে, যদি আপনি এখানে অক্ফ করেন এই বার উপরে। যদি আপনি এই বার উপরে স্টপ করেন বা থামেন তাহলে মনে মনে একটি সাকিন এখানে চলে আসে। এই যে আমার মাউস পয়েন্টার যেখানে লড়ছে এখানে। আর যদি আমরা এখানে স্টপ না করি তাহলে এভাবে পড়তে হবে রয়বা ফীহ। এখানে এসে স্টপ করলাম। এখানে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো এখানে জের, এটা হলো জের বা কাসরা। এই জেরের বাম পাশে যদি ইয়া আসে, ইয়ার উপরে যদি এরকম সাকিন দেখতে পান তাহলে টান দিতে হবে। এই নিয়মটি চিরকাল মনে রাখতে হবে। এটা হলো জের। 3টি বিষয় থাকতে হবে। একটা হলো জের, জের থাকা লাগবে। ইয়ার সঙ্গে কি থাকতে হবে? জের থাকতে হবে। জেরের বাম দিকে যদি ইয়া আসে, ইয়ার উপরে যদি সাকিন দেখতে পান সেখানে অবশ্যই টান দিবেন। এই জেরের উপরে যে কোনো অক্ষর হইতে পারে, এটা বিষয় না, কিন্তু মূল বিষয় হলো আপনার এই 3টা থাকতে হবে, জের, ইয়া আর সাকিন, তাহলেই আপনি টান দিবেন। যদি আপনি এই 3টা চিহ্নর কোনো একটি এখানে দেখতে না পান, মনে করুন জের আছে, ইয়া আছে কিন্তু উপরে সাকিন নাই, সেক্ষেত্রেও টান হবে না। আবার যদি দেখতে পান যে ইয়ার উপরে সাকিন আছে কিন্তু আগে জের নাই, সেখানেও টান হবে না। এই 3টা একই সঙ্গে থাকতে হবে, জের, ইয়া, সাকিন, তাহলেই আপনি টান দিবেন। কিভাবে টান দিবেন খেয়াল করুন। ফি, এরকম ফা, ইয়া, জের, ফি, হাজের হি, ফি হি। এখানে লেখা আছে ফি হি, কিন্তু যদি আপনি এখানে অক্ফ করেন বা স্টপ করেন সেক্ষেত্রে এভাবে পড়তে হবে ফি। শেষের দিকে এই হার উচ্চারণটি নিয়ে আসতে হবে, এরকম ফি। যদি আপনি এভাবে বলেন ফি, তাহলে আবার আরেকটা ভুল হয়ে গেল, সেটি হলো এই হার জায়গায় আরেকটি হা আছে, সেটাকে বলা হয় হাইহুত্তি।
হাইহত্তি দেখতে কেমন? হাইহত্তি দেখতে এরকম। এখানে দেখুন, এটাকে বলা হয় হাইহত্তি, আর এই হাটাকে বলা হয় হাই হাওয়াজ। তো এই শব্দটি পড়ার সময় খেয়াল রাখতে হবে যেন এই হাই হাওয়াজের জায়গায় হাইহত্তি মুখে চলে না আসে। আপনাকে এভাবে পড়তে হবে, ফি। এই হাটা বলার সময় মনে হবে যে বাতাসটা পেটের ভিতর থেকে গলা দিয়ে বের হচ্ছে, এরকম ফি। যদি আপনি এভাবে বলেন ফি ফি, তাহলে আবার ভুল হয়ে গেল। এই বিষয়টি খেয়াল রাখতে হবে। তারপরে এখানে এই দুইটি শব্দ খেয়াল করুন, হু দাল লিল। এটা কিভাবে হু হলো? হাপেশ হু। তারপরে এটা হলো দাল, এটা কিভাবে দাল হলো? এই দাল হরফটি এই লাম হরফটিকে ধরবে। কিভাবে ধরবে? দাল লাম দুই জবর দাল। যদি এই দাল হরফটি এই লাম হরফটিকে না ধরতো, তাহলে এখানে উচ্চারণ হতো এভাবে, দাল দুই জবর দান, দাল দুই জবর দান, এভাবে হইতো দান। কিন্তু এখন আর দান বলার সুযোগ নেই, দান বলা যাবে না। এখন যেহেতু এই দাল হরফটি এই লাম হরফটিকে ধরবে, সেজন্য আপনাকে বলতে হবে এভাবে, দাল, দাল লাম দুই জবর দাল, এভাবে। এই দাল হরফটি এই লাম হরফটিকে কেন ধরলো? উপরে তাসদিদ এসেছে এই জন্য। তো দাল বলার দ্বারা এই লাম হরফটি কিন্তু একবার পড়া হয়ে গেল, আর একবার পড়তে হবে কেন? এই যে উপরে তাসদিদ এসেছে এই জন্য। যে অক্ষরের উপরে বা যে হরফের উপরে তাসদিদ আসে, সেই অক্ষর বা সেই হরফ দুইবার পড়তে হয়। আর একবার বাকি আছে, কিভাবে পড়তে হবে? লাম লাম জের লিল, হু দাল লিল, কোনো টান দেওয়া যাবে না এই শব্দটি পড়ার সময়। তারপরে এখানে খেয়াল করুন, মুত। এটা কিভাবে মুত হলো? মিম তা পেশ, মুত। মুত বলার দ্বারা এই তা হরফটি একবার পড়া হয়ে গেল, আর একবার বাকি আছে। কিভাবে পড়তে হবে? তা জবর তা, মুত তা। কফ ইয়া জের কি, এখানেও দেখুন ওই যে জের এসেছে, ইয়া এবং সাকিন তিনটা একসাথে পাওয়া গেছে, এজন্য এখানে টান দিতে হবে। কি, নুন জবর না, মুত্তা কি না। এখানে লেখা আছে না, যখন এখানে অক্ফ করবেন বা স্টপ করবেন, তখন আর জবর পড়তে হবে না, শুধু নুন পড়তে হবে। কিভাবে নুনটাকে পড়বেন খেয়াল করুন, মুত্তাকিন, এরকম কিন। তো বলছিলাম দুইটি নিয়মে পড়ার কথা। প্রথমে সম্পূর্ণ লাইন বা সম্পূর্ণ আয়াতটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত শিক্ষকের কাছ থেকে বা উস্তাদের কাছ থেকে শুনবেন। তারপরে দ্বিতীয় যে নিয়মটি, উস্তাদ কিভাবে ভেঙে ভেঙে পড়ল সেটাও শুনবেন শুরু থেকে শেষ পর্যন্ত। তারপরে আপনি এখন চেষ্টা করবেন। তৃতীয়বারে যখন আপনি নিজে নিজে চেষ্টা করবেন, দেখবেন খুব সহজ লাগছে বা আপনি খুব সহজে পড়তে পারছেন। যদি কোনো একটি শব্দ পড়তে গিয়ে আটকে যান, তখন ভিডিওটা আবার চালাবেন, চালিয়ে শুনবেন যে ওস্তাদ কিভাবে পড়ছেন। তখন আপনি আবার চেষ্টা করবেন, দেখবেন এভাবে পড়লে খুব সহজে সহি শুদ্ধ করে আপনি কোরআন মাজিদ সুন্দর করে শিখতে পারবেন। তো আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা এই দ্বিতীয় আয়াতের পর থেকে শিখব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে সবসময় ভালো রাখুন, সুস্থ রাখুন এবং মহাগ্রন্থ কোরআন মাজিদের আলোয় আলোকিত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।